শেষ চৈত্রের ঘ্রাণ লেখিকা নূরজাহান আক্তার আলো পর্ব ৭৮। বেশ কদিন ধরে পেট ব্যথায় ভুগছে শীতল, খুব একটা জটিল না বিধায় আপাতত চেপে আছে। তাছাড়া সারাদিনে কত হাবিজাবি জিনিস খাই, বেশিরভাগ বাইরের জিনিস, প্যাকেটজাত চিপ চকলেট বা ফাস্টফুড। বারণ করলেও শোনা হয় না। এখন যদি পেট ব্যথার কথা কাউকে বলতে যাই, কপালে শনি আছে, তার মা জানলেও দু একটা কিল পড়তেও পারে। বিয়ের পর অবশ্য মারেনি, তবে ইশারা করে হলেও শাসন করতে ছাড়ে না, কত কি যে শিখিয়ে দেয়। অন্যদিকে এসব খাওয়া নিয়ে শুদ্ধ সবার সামনে বকলেও নিজে হরেক রকমের জিনিস এনে রুমে রাখে, এনে আরেক দফা ভাষণ শুরু করে। সেও মনোযোগী শ্রোতার নাই বকাঝকা শুনতে শুনতেই খায়। খেতে খেতে বকা শুনতে অবশ্য ভালোই লাগে। সায়েন্টিস্ট বড় বলে কথা, কম আয় রোজগার তো আর করে না। খেয়ে যদি টাকা না ফুরায় তবে চলবে কি করে? সত্যি বলতে টাকা পয়সা রাখারও জায়গা টায়গা লাগে নাকি? আজকাল শুধু তেমন বাড়ি থাকে না বিধায় খুব একটা খেয়াল করে না, এই সুযোগে এসব খাওয়ার পরিমাণও বাড়িয়েছিল। আর এজন্যই বোধহয় গ্যাস্ট্রিকের সমস্যাটা বেড়েছে। গ্যাস্ট্রিক ভেবে ওষুধও খাই, ওষুধ খেলে ব্যথাটা ঠিক হয়ে যায়, ভেবেছিল শুদ্ধকে একবার জানাবে, কিন্তু মানুষটা ভীষণ ব্যস্ত, ক্লান্ত দেহে বাড়ি ফিরলে এসব বলে ওর চিন্তা বাড়াতে ইচ্ছে করে না, কারণ শুধু নিজের কাজ সামলে আবার সুযোগ বুঝে ভাইয়ের কাজে লড়ে যাচ্ছে। এখন বাড়ির সবার একটাই প্রার্থনা, দুই ভাইয়ের কষ্ট সফল হোক, জয়ী হয়ে ফিরে আসুক তারা, নিজের শহরের মানুষের কল্যাণে সততার সাথে কাজ করুক। সেও খুব করে চায় পায়রা মার্কা জিতে যাক, কারণ পায়রা জিনিসটা হচ্ছে তাদের কাছে স্পেশাল কিছু। শুদ্ধর ল্যাবের ওই পায়রার কথা এখনো মনে গেঁথে আছে তার, মাঝে মধ্যে গিয়ে নেড়ে চেড়ে আসে। নির্বাচনের দিন ঘনিয়ে আসার আগে একদিন খাবার টেবিলে সায়নকে জিজ্ঞাসা করেছিল, ভাইয়া কোন প্রতীকে দাঁড়াবে তুমি? সায়ন সেদিন দাঁত বের করে হেসে বলেছিল, ইচ্ছে তো ছিল গাজার মার্কা নেব, কিন্তু আমজনতা মানবে না। এক কাজ কর, প্রতীক তোরা সবাই মিলে ঠিক কর। উল্টে ভাই বোনদের ঘাড়ে চাপিয়েছিল প্রতীক ঠিক করার গুরুদায়িত্ব। পরে সবাই মিলে আলোচনা করে সাদা পায়রা ঠিক করেছে। এর কারণ, সাদা পায়রা শান্তি, পবিত্রতা, মুক্তি, ভালোবাসা ও বিশ্বস্ততার প্রতীক। তাদেরও দৃঢ় বিশ্বাস তার ভাইয়ের পায়রা জয়ী হয়ে মুক্ত মনে আকাশে উঠবে, সকলকে দেখিয়ে দিবে সাদা পায়রার জোর। এ নিয়ে নিজেরা নিজেরা স্লোগান বানিয়ে আজমের কাছে পাঠায়। আজম সেগুলো নিয়ে দলের ছেলেপুলেদের মুখস্থ করিয়ে মিছিলে নামায়। গতকালও সে নতুন একটা লিখে পাঠিয়েছে, সেটা হলো, পায়রা ডাকে বাকুম বাকুম, শান্তি আসতে হাজার রকম, উড়ছে পায়রা দিচ্ছে ডাক, আপদগুলো সব চুলোই যাক, সাদা পায়রাই দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক, ভোট দিবেন ভাই কোনখানে, পায়রা মার্কার মাঝখানে। সে এটা লিখলেও ছেলেপুলেরা সায়নকে একটু রাগাতে শেষের লাইনটা বদলে দেয়, চেঁচিয়ে বলে, এই ভোট দিবেন ভাই কোনখানে, শাহরিয়ার ভাইয়ের মাঝখানে। এটা শুনে সায়ন ওদের স্ট্যাম্প দিয়ে দৌড়ানি দিলে বেহায়াগুলো হেসে গড়াগড়ি খায়। তাদের হাসতে দেখে সায়নও হেসে ফেলে, ওদের সাথে বসে সিগারেট টানতে টানতে বলে, নির্বাচনের আগে গালি দিলাম না, তোলা রইলো, এখন ভদ্র সাজতে হবে, নয়তো ভোট মিট যাবে। তবে সময় করে সব শালাকে দোচন দেব, রেডি থাকিস। তাতেও কেউ ভয় পায় না, কারণ তারা এসব শুনে অভ্যস্ত। বরং সায়নের গালি না শুনলে তাদের কাছে ফাঁকা ফাঁকা লাগে। তবুও তারা তাদের শাহরিয়ার ভাইকে খুব ভালোবাসে, কারণ গালি দিয়ে আবার কাছে টেনে নেয় সে। তবে আজকাল শুদ্ধর জন্য গালিটালি দেয় না। সায়েন্টিস্ট সাহেব পার্টি অফিসে সময় কাটান, উনি জেন্টেলম্যান কিনা, গালাগাল পছন্দ করে না তার কথা। কেউ যদি অকারণে গালি দেয় তাহলে আর কোনো দিকে তাকানোর দরকার নাই, আগে ধুমধাম করে দিয়ে চোখ মুখ ফাটিয়ে দেবে, এমনভাবে দিবে যেন দুই ঘুষিতে মারের ওজন বুঝে। এত সহজে যদি রাগ ওঠানো যায় তাহলে কি দরকার গালিটালি দিয়ে এনার্জি লস করার। আজ বৃহস্পতিবার, রোজকার মতো ব্যস্ততা দিয়ে দিনটির সূচনা হয়েছে। নিত্যদিনের মতো রুটিন মাফিক যে যার কাজ গুছিয়ে নিচ্ছে। সুদর্শায়ন গতরাতে পার্টি অফিসে ছিল, সারা রাত কী করছে একমাত্র তারাই জানে। সকালবেলা শুধু বাড়িতে ফিরে শীতলকে ঘুমাতে দেখে জ্বালিয়ে খুব করে। তারপর শাওয়ার নিয়ে কোনোমতে নাস্তা সেরে গেছে ওর ল্যাবে। তার তাড়াহুড়ো দেখে সারাফাত চৌধুরী নিজে শীতলকে কলেজে নামিয়ে দেওয়ার কথা জানালেন। বাবা যাবে শুনেও শুধু বারবার সাবধান করে গেছে। এরপর নাস্তার পর্ব সেরে শীতলকে কলেজে নামিয়ে সারাফাত চৌধুরী অফিসে চলে গেলেন। উনিও বারবার বলে গেলেন কলেজ ছুটি হলে যেন বাইরে না আসে, চৌধুরী বাড়ি থেকে কেউ এসে তার ফোনে কল না করা অবধি যেন গেটের কাছেও না আসে। শীতলও তাই করেছে, সব ক্লাস করেছে, টানা ক্লাস করে ভীষণ ক্ষুধার্ত লেগেছে। তাই ক্যান্টিন থেকে কিছু কিনে এনে জারুল গাছের নিচে বসলো। কলেজ ছুটির পর অনেকে চলে যাচ্ছে, আবার অনেকে মাঠে বসেছে, কেউ বা নোট করছে জোড়া জোড়া বসে, কেউ বা তারই মতো গাড়ির জন্য অপেক্ষা করছে। কিনে আনা পছন্দের স্যান্ডউইচ
নিয়ে মুখে দিল। খেতে খুব একটা ভালো না, আবার মন্দাও না, ক্ষুধা পেটে চালিয়ে নেওয়ার মতো। সে আরেক কামড় দিতেই ফুরুত করে সেখানে চড়ুই এলো। তাদের দেখে সে স্যান্ডউইচ ভেঙে ছুঁড়ে দিলে তারা ভয়ে ভয়ে ঠুকরে ঠুকরে খেলো। খাওয়া শেষে আবার তাকালে সে আবার দিল। তাদের কিছু খেতে দেখে একটা কাঠবিড়ালি তুরতুর করে এসে আবারও গাছে উঠে গেল। মুখে কেমন একটা শব্দ করলো। শীতল গাছের দিকে তাকিয়ে আই আই করে কাছে ডাকলেও এলোও না। তখন ফোনে কল এলো। সায়নের নাম্বার দেখে রিসিভ করতে শুনতে পেল, কিরে বনু, কই তুই? গেটের কাছে আসি, বেরিয়ে আয় দেখি। একটু দাঁড়া ভাইয়া, আসছি। দৌড়াবি না, আস্তে ধীরে আয়। শীতল শুনলে তো সে কোনো মতে ফোনটা ব্যাগে ঢুকিয়ে ব্যাগটা কাঁধে ঝুলিয়ে দৌড়ে বের হলো। সায়ন ওর বাইকে বসে চুলে ব্যাক ব্রাশ করছে। শীতল গিয়ে বাইকের পেছনে বসতেই সায়নও বাইক স্টার্ট করলো। শীতল আধ খাওয়া স্যান্ডউইচ ভেঙে সায়নের মুখের সামনে ধরলে সায়ন মুখে নিল। প্যাকেটে আরো দুটো স্যান্ডউইচ থাকায় ভাই বোন যেতে যেতে গল্প করতে করতে খাচ্ছিল, হাসছিল কিছু একটা নিয়ে। ঘড়িতে তখন 3:30 বাজে। দুজনে ভীষণ ক্ষুধা লেগেছে। তখন শুদ্ধ কল করে দেখে শুনে ফিরতে বলল। সেও নাকি বাড়ি ফিরেছে। ফেরার পথে নাকি মিছিল বের হতে দেখেছে, তারাও আসছে বলে কল কাটলো। এদিকে দূর থেকে দেখা গেল রবির দলের ছেলেরা মিছিলে বেরিয়েছে। অনেক বড় মিছিল, তাদের প্রতীক নিয়ে সেই স্লোগান দিচ্ছে। বড় মিছিল যেতে সময় লাগবে। রোদের মধ্যে দাঁড়িয়ে না থেকে সায়ন বাইক নিয়ে অন্য রাস্তায় ঢুকলো। সেই রাস্তায় আবার কনকের দলের মিছিল গেল। সেটা পার করে কিছু দূর যেতে দেখা গেল তারই দলের মিছিল। আজম সবার সামনে গলা ফাটিয়ে স্লোগান দিচ্ছে। তার দাপুটে ছেলেপুলেদের দেখে সায়ন ফ্লাইং কিস ছুড়ে বাহবা দিল, নিজেও স্বর মিলিয়ে স্লোগান দিল। তার কাণ্ডে শীতল খিলখিল করে হেসে ফেলল। বড় মিছিল পেরোতেই সায়ন বাইক সজোরে টান দিল। রাস্তাটা একটু নির্জন দেখে সায়নও জোরেই গাড়ি টানছিল। হঠাৎ কোথা থেকে দুটো বাইক এসে তাদের পথ আটকে দাঁড়ালো। সায়ন দ্রুত ব্রেক কষে খেকিয়ে গালি দিতে গিয়েও থেমে গেল। সামনেই বাইকে বসা কনককে দেখে বলল, বোনকে বাড়ি পৌঁছে দিয়ে তোর কথা শুনবো। এখন পথ ছাড়। শীতল সঙ্গে আছে দেখে সায়ন কথা বাড়াতে চাইল না, বরং সতর্ক হলো। শান্ত ভঙ্গিমায় কনকের সঙ্গে কথা বলল, কিন্তু কনক শোনার অবস্থায় নাই। সে বাইক থেকে নেমে শীতলের কাছাকাছি দাঁড়ালো, কেমন করে দেখলো। তার দৃষ্টি দেখে শীতল দৃষ্টি সরিয়ে নিল। ভাইয়ের সঙ্গে সিটিয়ে বসলো। সায়ন তখন জল শক্ত করে পুনরায় সাবধান করে বলল, কনক, লিমিট ক্রস করিস না, নামতে হলে কলিজা টেনে ছিঁড়ে ফেলবো বলে দিলাম। কনক যেন শুনেও শুনল না তার কথা। সে শীতলের দিকে তাকিয়ে মনমরা স্বরে বলল, আজ আমার ছোট বোনের জন্মদিন, সারা দুনিয়া খুঁজেও পাচ্ছি না তাকে। কান পেতে আসি কখন সে এসে গিফট নেওয়ার আবদার করবে। গাল ভর্তি এসে আদুরে সুরে আমাকে আবার ভাইয়া বলে ডেকে উঠবে। এইটুকু বলে সে থামলো। তারপর সায়নকে বলল, আমার বোনটা দলের কেউ ছিল না, রাজনীতির কিছু বুঝতো না, সরল মনের মেয়ে ছিল। পাতিলে ভাত থাকলে খেত, নতুবা উপোস থাকলেও কাউকে বুঝতে দিত না, বাড়তি আবদার করতো না। আমার প্রাণ পাখি, আমার বাড়ির প্রাণ ছিল আমার বোন। তবু তাকে বাঁচতে দিলি না তুই, রেপ করলেও বাঁচিয়ে রাখতি। ভাইয়ের কাছে বোনেরা কখনো পুরনো হয় না, কলুষিত হয় না, ধর্ষিতা হয় না। সে থাকলে এত কিছুর পরেও বাড়ি ফিরলে ধর্ষিতা বোনের মুখে না হয় ভাইয়া ডাক শুনে কলিজা জোড়াতো আমার। কনকের কথা শুনে শীতল হতভম্ব দৃষ্টিতে তাকিয়ে আছে। কী সব বলছে এই লোক, মাথা কি পুরোটাই গেছে নাকি? তার সায়ন ভাই, বেস্ট মানুষ, এমন ঘৃণ্য কাজ করতে পারে না সে। তাছাড়া স্বর্ণ আপুকে পাগলের মতো ভালোবাসে সায়ন ভাই। অন্য মেয়ের দিকে তাকাবে এটা দুঃস্বপ্নের মতো। এতদিন পর পুরোনো কাসুন্দি ঘাটতে দেখে সায়নের রাগ তরতর করে বাড়ল। প্রমাণ দেওয়ার পরও ঘুরে ফিরে তাকে দোষারোপ করছে কনক। শীতলের উপস্থিতিতে এই নিয়ে কথা বাড়ানোর প্রয়োজনই মনে করলো না। রেগে গেলে তার মুখে কোনো লাগাম থাকে না, কি বলে হুঁশ থাকে না। ছোট ভাই বোনের সামনে সে কখনো গালাগাল করেনি। তারা জানে তাদের শাওন ভাইয়া মাটির মানুষ, রাজনীতি করলেও খুন করে না, মানুষ মারে না। সেও চায় মরার আগ মুহূর্ত অবধি তাদের এই ধারণা বহাল থাকুক। তবে কনক ভুলভাল বকতেই থাকলে কিছু একটা ঘটে যাবে, এ কথা ভেবে চলে যাওয়ার জন্য বাইক স্টার্ট দিতে গেলেই কনক এসে চাবিটা ছিনিয়ে নিল। কনকের সঙ্গে আসা এক ছেলে রড দিয়ে বাইকের সামনে সজোরে বাড়ি দিল। শীতল ভাই চিৎকার করে ভাইয়ের হাত আঁকড়ে ধরল। সায়ন ঘাড় ঘুরিয়ে বোনকে দেখে রাগান্বিত সুরে বলল, থামতে বলছি তোকে। কেন, বোন ভয় পাচ্ছে? তোর বোনটা বোন হয় আর আমাদেরগুলো ফেলনা না। এই দুই হাতে আমার বোনটাকে কবরে শুয়ে এসেছি রে। আমার তোতা পাখিটা কবরে শুয়ে আছে, সেই যন্ত্রণা আজও দগদগে ঘা করে বয়ে নিয়ে বেড়াচ্ছি। তোকে আমি একদিন অভিশাপ দিয়েছিলাম, বলেছিলাম আমার অবস্থানে তোকে দাঁড়াতে হবে। ভেবেছিলাম ইয়াসির যা করার করবে, কিন্তু না, সে করবে না। বরং আজকে যা হবে জানলে আমাকে বাঁচিয়ে রাখবে না। তাই তোকে নিঃশেষ করতে আমাকে হাল ধরতে হলো। আজ তুই চোখের সামনে দেখবি তোর বোন ধর্ষণ হলে ভাইয়ের কেমন লাগে। বোনের নগ্ন দেহ
কনক আর বলতে পারল না। সায়ন শীতলকে ধরে বাইক থেকে নেমে কনককে এলোপাথারি মারতে লাগলো, চিৎকার করে বলতে লাগলো, মাদারচোদ, দিনে দুপুরে নেশা করে আমার সঙ্গে চুদুর বুদুর চুদাও। তোমার চুদুর বুদু তোমার কাছে রাখো। এর আগে পেন ড্রাইভে প্রমাণ দেওয়ার পরও নতুন করে ভং মারাইতে আসছো তুমি। নাক দিয়ে গলগল করে আসা রক্ত শার্টের বাহুতে মুছল কনক। হতভম্ব শীতলের দিকে তাকিয়ে হাসলো। তারপর বলল, শীতল রানী, তোমার শাহিন ভাই কিন্তু মারাত্মক লেভেলের পর্ন লাভার, জানো? সব ধরনের পর্ন ওর কালেকশনে থাকে। এই তো কিছুদিন আগে আমাকে পেন ড্রাইভে করে অসংখ্য কালেকশন দিয়েছে। লজ্জায় শীতল চোখ নামিয়ে নিল, মুখটা গলার সঙ্গে মিশিয়ে নিল। কথাটা মিথ্যা জেনেও সায়ন ঘুরে বোনের মুখের দিকে তাকাতে পারল না, থমথমে সুরে বলল, আমি তোকে একটা পেন ড্রাইভ দিয়েছিলাম। দিয়েছিলি তো, সেখানে কিছু থাকার কথা ছিল। ছিল তো, অনেক ছিল তোর পছন্দের পণ। কোনো কথা শেষ করার আগেই দাঁড়ানো চারটে ছেলে আচমকা শানকে এলোপাথারি মারতে লাগলো। কনক ছেলেদের হাতে মোটা রড তুলে দিয়ে নিজে এগোলে শীতলের দিকে। তাকে এগোতে দেখে শীতল কেঁদে উঠে পালানোর আগেই হিজাবে টান পড়লো, টেনে হিঁচড়ে হিজাব খুলে রাস্তায় ছুঁড়ে ফেললো। শীতল বুকের কাছে আড়াআড়িভাবে হাত রেখে হাউমা করে কাঁদতে কাঁদতে, ভাইয়া বাঁচাও ভাইয়া বলে করুণ সুরে কাঁদছে। ছেলেগুলো ধারালো রামদা রড দিয়ে মারতে লাগলো সায়নকে, রাস্তায় শুইয়ে ফেলেছে। মার খেতে খেতেও সায়ন কনককে থামতে বলছে। ওর চিৎকারে কনক ভীষণ মজা পাচ্ছে। সে সায়নের দিকে একবার তাকিয়ে টান মেরে শীতলের বুকের ভিবেলটা খুলতে গেলে শীতল মুচড়ামুচড়ি শুরু করলো। কনক তাকে পেছন থেকে জাপটে ধরে নোংরা স্পর্শে শুয়ে দিতে থাকলো। ভাইয়ের অবস্থার আসন্ন বিপদ বুঝে শীতল হাত জোড় করতে লাগলো, কিন্তু শুনলে তো। শীতল অশ্রুসিদ্ধ চোখে রাস্তার এদিক ওদিক তাকালো সাহায্যের আশায়। কিন্তু সে হয়তো এটা জানে না কনক পূর্ব পরিকল্পনা করে এখানে এসেছে। এই রাস্তায় প্রবেশ ও বের হওয়ার পথে তার ছেলেদেরকে পাহারায় রেখেছে। সাধারণত পথিকও 1 ঘন্টার মধ্যে এদিকে আসতে পারবে না। কনক তাকে পিচঢালা রাস্তায় আশ্রয় ফেললে শীতল চিৎকার করে উঠতে গেলে তাকে কিক মারল কনক। কিক লেগেছে পেটে, শীতল পেট ধরে কোকিয়ে উঠল। বোনকে মেরেছে দেখে সায়ন সামনের ছেলেটাকে লাথি মেরে সরিয়ে আসার জন্য উঠে দাঁড়াতেই দুটো ছেলে গালি দিয়ে বাহুতে রামদার কোপ বসিয়ে দিল। সায়নের পরনের শার্ট কেটে মাংস কেটে রক্তের ধারা বইতে শুরু করলো। তবুও সায়ন থামলো না। কনককে লাথি মেরে সরাতে গেলে ছেলেগুলো আবার কোপাতে লাগলো। গালি দিতে দিতে সায়নের বুকে লাথি বসিয়ে রাস্তায় ফেলে দিল। কনক তার নিজের কার্যসিদ্ধি করতে উঠে পড়ে লেগেছে। কি ভেবে যেন শীতলকে টেনে হিঁচড়ে পাশের জঙ্গলের দিকে নিয়ে গেল। শীতল চিৎকার করে কাঁদছে। বোনের আকুতি ও অসহায় কান্না সায়ন সহ্য করতে পারছে না, তাই নিজেও কাঁদতে কাঁদতে বলল, কনক, আল্লাহর দোহাই লাগে, থাম। আমার বোনটাকে ছেড়ে দে। তুই যা বলবি তাই হবে। আমি নির্বাচন থেকে সরে দাঁড়াবো, তবু ছেড়ে দে আমার বোনকে। ওর কিছু হলে আমার শুদ্ধটা মরে যাবে। তোর পায়ে পড়ি, আল্লাহর দোহাই লাগে, স্যার প্লিজ। আমাকে জানে মেরে দে, তবু আমার শীতলের ক্ষতি করিস না। শীতল ও সায়নের চিৎকার করা কান্নায় আশপাশটাও ভারী হয়ে উঠল। ঘুমট ধরে থমকে গেল আকাশ বাতাস, কিন্তু তাদের আকুতি কারো মন গড়ল না। কেউ শুনল না তাদের আর্তনাদ। কনক ততক্ষণে শীতলের ড্রেস ছিঁড়ে ফেলেছে। পুরুষালী শক্ত হাতের থাপ্পড়ে ফর্সা গালে দাগ বসে গেছে। সে বাধা দিলে কনক শীতলের গলার ভাঁজে কামড়ে ধরে বলল, এই বেশ্যা, কি আছে তোর শরীরে? কিসের জন্য শুদ্ধ পাগল? কিসের জন্য ইয়াসির পাগল? কিসের লোভ দেখিয়ে পুরুষ নাচাস তুই? দেহের খুব জ্বলন না? কত জ্বলন তাই দেখব। কনকের জঘন্য কথার একটু দূরে বড় ভাইয়ের অসহায় কান্না দেখে শীতলের কান্না থেমে গেল। সে কনককে বাধা দিল না, জোর খাটিয়ে আটকাতেও গেল না। বাধা না পেয়ে কনকও বুঝে নিল শীতল মিইয়ে গেছে। সে হেসে তার সালোয়ারে হাত দিলে শীতল কনকের বুক বরাবর লাথি বসাতে গেলে কনক ধরে পা ধরে ফেললো। পাল্টা আক্রমণ করছে দেখে কনক গালে দিল পরপর আরো দুটো থাপ্পড় দিয়ে পেছনে ঘুরে তাকালো। চেঁচিয়ে উঠে বলল, রনি, এই খানকির পোলাকে এদিকে আন। ওর সামনে ওর বোনকে রেপ করব। শালাকে পৃথিবীর সবচেয়ে ঘৃণিত শাস্তি দেব। পুরনো হিসাব চুকাবো আজ। বোঝাবো যার যার জিনিস তার তার দরদ, যার যার বোন তার তার কাছে যত আদরের কত স্নেহের। শীতল ততক্ষণে বুঝে গেছে তাদের কান্না ভয়ে অসহায়ত্ব কাজে আসবে না। যা করতে হবে বুদ্ধি খাটিয়ে করতে হবে। এ কথা ভেবে ঘাড় ঘুরিয়ে সায়নের দিকে তাকালো। সায়ন তখনও আকুতি করে যাচ্ছে। ভাইয়ের আকুতিতে ব্যথা ভুলে গেল, কান্না ভুলে গেল দুরু দুরু করা বুকে। কুৎসিত ভয়টুকু হঠাৎ উধাও হয়ে গেল। মন ও মস্তিষ্ক চিৎকার করে বলতে লাগলো, এবার লড়ো নয়তো মরো। কথা ভাবতে ভাবতে হঠাৎ চোখের সামনে শুদ্ধর মুখটা ভেসে উঠল। কানে বাজতে থাকলো একটি কথা, আমি ছাড়া কারো অযাচিত স্পর্শ শরীরে লাগতে দিবি না। প্রয়োজনে মেরে দিবি, বাকিটা সামলে নেব।
শুদ্ধ সেদিন কথাটা বলে থেমে থাকেনি, বরং বিশেষ কৌশলে কলেজ ড্রেসে একটি ছোট পকেট তৈরি করিয়েছিল, চেন সিস্টেম করে সেখানে একটি টিজার গোপনে রাখার ব্যবস্থা করে দিয়েছিল। টিজার ব্যবহার করা শিখিয়েছিল। টিজার হলো কম প্রাণঘাতী এক ধরনের ইলেকট্রিক অস্ত্র। এর মাধ্যমে কিছুক্ষণের জন্য হলেও আক্রমণকারীর হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব, এবং টিজার বহনযোগ্য, যা আত্মরক্ষা সুবিধাজনক করে তোলে। তবে এটা বাংলাদেশে ব্যবহার নিষিদ্ধ। বিপদে পড়ে এটার কথা বেমালুম ভুলে বসেছিল সে। সে আর ভাবল না কামিজের বিশেষ ভাঁজে থাকা টিজারটি কৌশলে খুঁজল। তবে তার ভাগ্য বোধহয় সহায় নাই, তাই এত খুঁজেও পেল না।